শুরু করি, তাইলে একদম ডিরেক্ট ক্লাস থেকে পাইলো। আগেরটা হচ্ছে সাবজেক্ট, রাইট ফর্মস অফ ভার্ব। রেডি, স্টার্ট। তো দি প্রেজেন্ট ইনডিফিনিট দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ। ভার্ব কি জিনিস? আমরা জানি ভার্ব হচ্ছে যেটা আমাদের কাজ করে, যেটা আমাদের কি করে, কাজ করে। কাজ। না, তো ভার্ব হচ্ছে সোজা হিসাব কাজ করে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ছোটবেলা থেকে যখনই তুমি ভার্ব পড়তেছো, ভার্বের সাথে একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে টেন্স। সেটা কি? টেন্স। হ্যাঁ, তো আমরা প্রথমে টেন্স অনুযায়ী দেখবো যে কোন ভার্বটা কোথায় কাজ করতেছে। যেমন প্রথম দিকে খুব ইজি, সো আই উইল গো সুইফট। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি যাব, তোমরা জাস্ট প্রথম দিকে খেয়াল করো। যেমন অভ্যাসগতভাবে প্রেজেন্ট ইনডেফিনিট অভ্যাসগতভাবে সাধারণ সত্য বা চিরন্তন সত্য হিসেবে আমাদের চারপাশে যে কাজ অহরহ ঘটে, সেসব কাজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা প্রকাশ করি। এবং লক্ষণীয় এইসব কাজ বলার সময় ঘটে না, মানে তুমি যে যখন কথা বলতেছো, যে আমি তোমারে কথা বলতেছি এখন, এই সময় যে ঘটবে এমন কিছু না। এগুলাকে নির্দিষ্ট কোনো সময়ের সাথে এরা সম্পৃক্ত নয়। তাই আমরা এদেরকে টেন্সকে টাইমলেস টেন্স বলি। এই জায়গাটা খেয়াল করো। আমি যখন তোমাদের এইসব পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এর মধ্যে দাগানো যায়। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ড যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু বলো যে এখন জয়েন করতে, যাতে ক্লাসটা মাত্র শুরু হয়েছে। মেসেজ দাও, না দেখলে নাই, দেখলে ভালো। তো হচ্ছে টাইমলেস টেন্স হচ্ছে মানে তাদের কোনো টাইম নেই, তাদের কোনো টাইম নেই, এদেরকে টাইমলেস টেন্স বলে। এবং যখন তুমি এই পিডিএফটা পাবা, তখন তুমি ওই জায়গায় দাগায় রাখতে পারবা, যে আমি দাগ দিয়ে রাখলাম। যেমন রবীন্দ্রনাথ স্টোরি অফেন, এইটাকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে স্টোরিজটাকে আমরা এখানে মানে রবীন্দ্রনাথের যে গল্পগুলা, এই গল্পগুলা হচ্ছে অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং, যে তাদের কিছু কিছু সময় সারপ্রাইজ এন্ডিং থাকে, প্রায় তাদের সারপ্রাইজ এন্ডিং থাকে। তো এই যে ঘটনাটা, রবীন্দ্রনাথের যে গল্পের যে সারপ্রাইজ এন্ডিং থাকে, এটা কি নির্দিষ্ট কোনো সময় না, সব সময়ের জন্য এটা প্রযোজ্য? সব সময়ের জন্য। হ্যাঁ, একটু তাড়াতাড়ি উত্তর দেই। সব সময়ের জন্য প্রযোজ্য। তো এই কারণে যখন সব সময়ের জন্য প্রযোজ্য, তখন আমার কাছে এখানে হ্যাড আর হ্যাভ হেড এই দুইটা অপশন তো কেটে যাচ্ছে, কারণ হ্যাড হচ্ছে পাস্ট আর হ্যাভ হেড দেখি কিসে। হ্যাঁ কি ও, হ্যাড সীমা কেটে ফেলেছে যাচ্ছে তারা। এবং হ্যাভ হেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো এই দুইটা তো আমার অলরেডি বাদ চলে যাচ্ছে। থাকলো আমার দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। এখন রবীন্দ্রনাথের গল্পগুলো, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? জোরে বলি, সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এক্স্যাক্টলি প্লুরাল। সো আমরা তাকে হ্যাভ দিয়ে দিব। তো এটা খুবই ইজি। দেখো, আমি প্রত্যেকটার জন্য তোমাকে এভাবে করে আলাদা এখন এক্সপ্লানেশন দিব না। ঠিক আছে, এগুলো খুবই সহজ। জাস্ট স্টার্ট দেখে তোমাকে এত ইজি একটা জিনিস দিয়ে নেওয়া হয়েছে, কারণ তারপরে তুমি অনেক লোড পাবা। ঠিক আছে, তো আমরা শুরু করি। যেমন পরেরটা দেখো, দি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন বর্তমানে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সাধারণত বলার সময় যে কাজটি ঘটতে থাকে অথবা বলার সময় না ঘটলেও কাজটি চলমান, এখনো শেষ হয়নি, এটা বোঝায়। তো এগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। যেমন দি বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও, যে বাচ্চারা কান্নাকাটি করছে কারণ হচ্ছে সে এখন ক্ষুধার্ত। ইটস 10 AM নাও, দি সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। এখন 10টা বাজে, সূর্য হচ্ছে পূর্ব দিকের আকাশে শাইন করছে। তো এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু সমস্যাটা দাঁড়ায় যখন তুমি নন কন্টিনিউয়াস কিছু বলো। যখন তুমি কি বলো? এক্স্যাক্টলি, যখন তুমি নন কন্টিনিউয়াস কিছু বলো। যেমন কিছু কিছু ভার্ব আছে যারা তোমার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। এদের মধ্যে কমন ভার্ব গুলো হচ্ছে বি, হ্যাভ, লাইক, লাভ। মানে তুমি কাউকে বলতে পারবা না যে আই এম লাইকিং ইউ, তুমি বলতে পারবা না আই এম বিলিভিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, আই এম সিইং ইউ। এগুলো তুমি বলতে পারবে না। বুঝছি কি বুঝি নাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকিরা রিপ্লাই কইরো, যদি না বুঝো তাও বইলো। তো যেসব ভার্বের এগুলা যদি কন্টিনিউয়াস না হয়, যে উপরে যেগুলো আছে যারা কন্টিনিউয়াস হয় না,
সেসব ভার্ব যদি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার হইতে চায় তাহলে আমরা তাদেরকে কিভাবে ব্যবহার করব? তাদেরকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করব। যেমন হি ইজ বিলিভিং মি নাও, এটা হবে না, হবে হি বিলিভস মি নাও। এখানে নাও দেখা তুমি বুঝতেছো এটা কন্টিনিউয়াস, বাট বিলিভিং যেহেতু হবে না, আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউট করব, হি বিলিভস মি নাও। ইজি না? হ্যাঁ, একটু হ্যাঁ। কোনো ইজি কোশ্চেন আছে তো। এখানে? কোনো কোশ্চেন আছে? নেই? না, কোশ্চেন নেই, না না, ওকে, কোশ্চেন না থাকলে নেই। একটু তাড়াতাড়ি বলবা, আমাদের এটা অনেকটা পড়াতে হবে, আমাদের লেকচার শিটটা অনেকখানি আছে, 8 পয়েন্ট আমাদের 3-4 পর্যন্ত আছে, ও, আমরা মাত্র এখানে শুরুতে আছি। তো দি প্রেজেন্ট পারফেক্ট, অতীতে সংঘটিত কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই টেন্স দু অর্থে ব্যবহৃত হয়, যেমন এই তোমরা যারা যারা টেক্সট করতেছো এটা আমাদের সামনে চলে আসতেছে, কে জানি কার বৌদিকে কি বলতেছে, ঠিক আছে? সো এখানে একটা প্রাইভেট নামে অপশন আছে, বাট আমার মনে হয় না এখন চ্যাটের দরকার, তো আমি চ্যাট অফ করে দিলাম। যার যার টেক্সট করার দরকার আমার সাথে কথা বললো, ক্লাসে মনোযোগ দাও। তো হচ্ছে প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট। ওরা তো মজা করছে। হ্যাঁ, আমরা এখানে দেখি। তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান, যেমন জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। এখানে হি হ্যাজ হ্যাড হইছে কেন বাবারা? কেউ বলতে পারে এখানে হ্যাজ হ্যাড কেন হয়েছে? কোথায়? এই যে হি হ্যাজ জাস্ট হ্যাড, নাও। মেবি she or he, না that's খুব right. ইজি জিনিস, খুব ইজি জিনিস। দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তো এখানে হ্যাভ অর্থ হচ্ছে খাওয়া, যেমন আমি সকালে নাস্তা খেয়েছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। এখানে হ্যাভ, প্রথম যে হ্যাভটা এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর হ্যাডটা হচ্ছে মূল হ্যাভের পাস্ট পার্টিসিপল। তো সেই মাত্র খাবার খেয়েছে, তার মানে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। আমি এই মাত্র সকালে নাস্তা করেছি, জাস্ট নাও আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। বুঝছি না বুঝি নাই? তাহলে এখানে হ্যাজ হ্যাড হলো আই হ্যাড, আর হ্যাজ হ্যাড দুইটা তো আলাদা না? হ্যাঁ, হি হ্যাজ হয়েছে কারণ হি ছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বিধায় হ্যাজ হয়েছে, আর আই এর সাথে হচ্ছে হ্যাভ হয় ফার্স্ট পারসন দেখে। she she হলে হার, শি হলেও she হ্যাভ, has হার। শি হ্যাজ হ্যাড হার ডিনার। বুঝছি? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরকম যদি তুমি বোঝাও, তাইলে এটা যে আই হ্যাভ বিন হেয়ার সিন্স মন্ডে, আমি এখানে সোমবার থেকে এখানে আছি। আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্স জানি যে সিন্স কখন হয়, যখন কোনো নির্দিষ্ট আমরা একটা সময় বলে দেই যে এই টাইম থেকে আমরা আছি, তখন তাকে আমরা সিন্স বলি। আর যদি আমরা অনির্দিষ্ট কিছু বলে দেই, এজ লাইক আমি যদি বলি আমি 2 বছর ধরে এই ঘরের মধ্যে পড়ে রয়েছি আর যাইতাম না কোনোদিন, তখন এটা তুমি বলে দিবা যে আই হ্যাভ বিন হেয়ার্স ফর 2 হ্যাঁ, ইয়ার্স, কারণ তুমি তো জানো না কোন কোন বছর, এই কারণে তখন ফর হবে। বাট যদি তোমার এরকম হয় যে আমি 1960 সাল থেকে এখানে আসি, তখন সেটা সিন্স হবে। বুঝছি না বুঝিনি? সবাই বুঝছি, বাকিরা কথা বলি। এটা কি পিএসসি এক্সাম এসেছিল এখানে যে লেখা? না, এই পিএসসি মানে ওই পিএসসি না, এই পিএসসি মানে হচ্ছে এটা বিসিএস কাইন্ড অফ এক্সামে আসছিল। ও 2004 এ বিপিএসসি মানে বিসিএস, সরি পিএসসি ছিল না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সুস্পষ্ট অতিজ্ঞাপক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ইত্যাদি উল্লেখ থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেন্টেন্সটিকে আমরা পাস্ট ইনডিফিনিট করতে হবে। যেমন আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে, ঠিক আছে, ইয়েস্টারডে আছে, এই কারণে এটাকে তুমি তখন বলতে পারবে না যে আমি আই হ্যাভ রিসিভড। এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো, আমি হচ্ছে অনেক যখন 9-10 এর খাতা দেখি অনেকেই লেখা আই হ্যাভ রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে। তুমি যদি ইয়েস্টারডে বলে দাও তাইলে তুমি বলতে পারবে না আই হ্যাভ রিসিভড, তখন তোমার বলতে হবে রিসিভড।
আর যদি তুমি বলো ইয়েস্টারডে না বলো তাহলে তুমি তখন বলতে পারবা আই হ্যাভ রিসিভড। বুঝছি কি বুঝি নাই ব্যাপারটা? বুঝেছি। গ্রেট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা আমরা অনেক পড়েছি, যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো যদি চলে ভবিষ্যতেও চলতে পারে এরকম বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, 3 দিন ধরে যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতে শুরু হয়ে চলে আসছিল বা এইমাত্র শেষ হয়েছে তা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি। যেমন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 3 days, 3 দিন যাবত সে জ্বরে ভুগছে। বুঝছি কি বুঝি নেই? হ্যাঁ বুঝেছি। এখন মনে করো তুমি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করবা, কিন্তু ওই ওই যে আমরা এখানে যেটা বলে দিয়েছিলাম যে হচ্ছে এইসব ভার্ব, দেখতে পারছো কারসার? আমি দেখাচ্ছি একটা জায়গায়, দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভার্ব যারা কন্টিনিউয়াস হ্যাঁ টেন্সে হয় না, দেখা যাচ্ছে। জি জি। এই এখন এগুলো যদি তোমার এখানে ব্যবহার করতে হয় তাহলে তুমি কি করবা? তো তখন তুমি তাদেরকে প্রেজেন্ট পারফেক্ট বানায় ফেলবা। যেমন হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে, তুমি বলতে পারবা না যে হি হ্যাজ বিন বিইং অ্যাবসেন্ট, মানে হ্যাজ বিন এর পরে আবার ওই আই, যেমন হ্যাজ বিন সাফারিং দেওয়া আছে না, হ্যাজ বিন বিইং অ্যাবসেন্ট এরকম দিতে পারবা না, তোমার জাস্ট বলতে হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট। যেমন তুমি 3 বছর যাবত আরেকজনকে ভালোবাসতেছো, তখন তুমি বলতে পারবা না যে হি হ্যাজ বিন লাভিং হার, হি হ্যাজ বিন লাভিং হার সিন্স মানে ফর 3 ইয়ার্স। তোমার তখন বলতে হবে হি হ্যাজ লাভড হার সিন্স 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। বুঝছি না বুঝি নাই? কেন হ্যালো, লাফট কেন কি কেন? লাফট কেন মানে এদিকে V3 কেন? লাস্ট না, আমি বলছি মনে করো তুমি যদি এরকম বলো যে 3 বছর ধরে সে তাকে ভালোবাসছে, তখন এটা ইংরেজিটা হবে হি হ্যাজ লাভড হার বা শি হ্যাজ লাভড হিম ফর 3 ইয়ার্স। তুমি তখন বলতে পারবা না শি হ্যাজ বিন লাভিং হিম, লাভিং হবে না, কারণ আমরা আগে বলে দিয়েছি কিছু কন্টিনিউয়াস ফর্ম ভার্বের হবে না। ফ্রম 3 ইয়ার্স হবে না। ফ্রম 3 ইয়ার্স হবে না, ফ্রম 3 ইয়ার্স হয় না, মানে 3 বছর থেকে সে ভালোবাসছে। ও একটা কথা আছে এখানে, একটা কথা আছে, তুমি যদি বলো যে সে 3 বছর, তার বয়স যখন 3 তখন থেকে ভালোবাসতেছে, তাইলে ভাই হইতে পারে। তাহলে ওরম হবে। হ্যাঁ, তো ফ্রম এজ 3 তুমি যদি বলে দাও যে ফ্রম এজ 3, তার মানে 3 বছর বয়স থেকে তারা ভালোবাসতেছে। এইরকম এইরকম লিগ্যান্ড কেউ আছে কিনা আই ডোন্ট নো, আসো কেউ এখানে? No one. তো পরে যাই। বুঝছি, কারো কোনো কোয়েশ্চেন আছে স্টিল নাও? না আমি No. সোজা টেন্স দেখে আমি একটু ফাস্ট যাচ্ছি। 15 মিনিটে 4টা নিয়ম পড়ায়, সরি 13 মিনিটে 4টা নিয়ম পড়ায় ফেলছি, কারণ এগুলো একটু সোজা। ঠিক আছে, কারো যদি কঠিন লাগে সে ক্লাসের পরেও আমার সাথে ইচ্ছা মতন এগুলো নিয়ে বসতে পারো, মানে আমি তোমাদের এই লিবার্টি দিয়ে দিতে পারি যে তোমাদের ইংলিশের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো প্রবলেম, ওই যে 27টা যে আমরা প্রবলেম সলভ করেছি না কনফিউজিং ক্লাসের, দেখেছিলা আমি যে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, তো ওই গ্রুপের দেখবা যে এগুলো হচ্ছে আমরা এমনিতেই সলভ হ্যাঁ করি। দেখেছিলাম। প্রতি শুক্রবার আমাদের বিকাল 4টায় একটা ফ্রি ক্লাস, একটা ফ্রি সেশন হয়, এই যে কনফিউজিং ক্লাসের আমরা সলভ করি। তো পরেরটা হচ্ছে দি পাস্ট ইনডিফিনিট। ওটা কি গ্রুপেই হয়? হ্যাঁ, এটা আমি প্রত্যেক গ্রুপে লিংক দিয়ে দেই, যে যার মতো জয়েন করে। ঠিক আছে, ও আচ্ছা। তোমাদের গ্রুপেও লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে হ্যাঁ। join করো। এটা প্রতি শুক্রবার 4টায়, একদম ফ্রি। মানে ওকে। এটা ইংলিশ ডিসকাশন করি আমরা এই কোয়ারেন্টাইন টাইমে। তো হচ্ছে দি পাস্ট ডেফিনিট, অতীতের কোনো নির্দিষ্ট সময় কোনো কাজ হলে পাস্ট ইনডিফিনিট হয়, এটা আমরা পারি। হি কেম হিয়ার ইয়েস্টারডে, পারি না এটা? পারি হ্যাঁ কি? পারি। হ্যাঁ পারি। ওকে, দি পাস্ট কন্টিনিউয়াস, যেমন মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং, আমার অতীতে কোনো কাজ চলছিল, এটা একটু বুঝার ব্যাপার আছে যে আমার আঙ্কেল এসেছিলেন যখন আমি রান্না করছিলাম। খেয়াল করে দেখো, আমার আঙ্কেল এসেছিলেন যখন আমি রান্না করছিলাম, আগে কোন কাজটা হইতেছিল? আঙ্কেল এসেছিল। আগে আঙ্কেল এসেছিল, তারপরে তুমি রান্না করতেছো না? না রান্না করছি। আগে তুমি রান্না করছিলা, তারপরে তোমার
আঙ্কেল আসছিল। তো ও হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে আগে যেটা হইতেছিল। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ফার্স্টে যেটা হইতেছিল। হ্যাঁ, যদি তুমি আমি বাংলা একটা লাইন বলি, তোমরা জাস্ট এটাকে ইংরেজি করো। সে দৌড়াচ্ছিল। হ্যালো হ্যালো লেকচার শিটে চলে গেছে। হ্যালো, লেকচার শিট চলে গেছে? হ্যাঁ, জি আবার হইতেছে মনে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি জানলার কাছে আসছে। হচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সে দৌড়াচ্ছিল যখন আমি জানলার কাছে এসেছিলাম। তাইলে কি হবে? আই ওয়াজ কামিং টু উইন্ডো, না আই কেম বিফোর দ্য উইন্ডো ওয়াইল হি ওয়াজ রানিং। মানে ওয়াইল কার সাথে যুক্ত হবে? আর ওয়াজ আমার জানলায় আসার সাথে ওয়াইল যুক্ত হবে, না সে দৌড়াচ্ছিল ওইটার সাথে ওয়াইল যুক্ত হবে? দৌড়াচ্ছিল ওয়াইল। এক্স্যাক্টলি, দৌড়াচ্ছিল ওয়াইল, কারণ আগে তো দৌড়াইতেছিল, তারপরে না আমি জানলার কাছে এসে দেখছি যে দৌড়াচ্ছে। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো পরে আসি পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে হচ্ছে দুইটা ঘটনা, অতীতে দুইটা ঘটনার মধ্যে একটা আগে ঘটে, একটা পরে ঘটে। তো যেটা আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা মনে করো হচ্ছে যেটা পরে ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন আম, আমি আসার আগে আমার বন্ধু চলে গিয়েছিল, তাইলে মাই ফ্রেন্ড হেড লেফট। আমার বন্ধু চলে গিয়েছিল বিফোর আই কেম। বুঝছি কি বুঝি নাই ব্যাপারটা? বুঝছি না বুঝি নাই? আরেকবার বলবো? হ্যাঁ বুঝছি। মানে ওই যে হ্যাঁ আরেকবার বললে ভালো হয়। সারা জীবন আমরা পড়ে আসছি না যে দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। পেশেন্ট মারা গেছে, তারপর ডক্টর আসছে। তাহলে খেয়াল করে দেখো, পেশেন্ট হ্যাড হ্যাঁ ডাইড, হ্যাঁ রোগী মারা গেছে, তো ডক্টর আগে আসছে না রোগী আগে মারা গেছে? রোগী আগে মারা গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, রোগী আগে মারা গেছে দেখা হইছে হ্যাড ডাইড, আর পেশেন্ট ডক্টর পরে আসছে দেখে কেম হইছে, দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ক্লিয়ার? হ্যাঁ ইয়েস। ওকে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে দুইটার মধ্যে যেটা আগে চলছিল এটা বুঝাইতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অন্যটি পাস্ট ইনডিফিনিট। মানে সেম কথা, যেটা অতীত মানে যেটা বেশি অতীত সেটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা বেশি অতীত সেটা কি হবে? কন্টিনিউয়াস। হুম, যেমন হাকিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুমমেট বিফোর হি ওয়াজ ফাইনালি সাকসিডেড। সে একটা নতুন রুমমেট খুঁজতেছিল সাকসিড হওয়ার আগে, মানে পাওয়ার আগে। তাহলে কি সে আগে পাইছে না আগে রুমমেট খুঁজতেছিল? আগে রুমমেট খুঁজতেছিল পাওয়ার আগে। রুমমেট খুঁজতেছিল, দ্যাটস ওয়াই আমরা হাকিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুমমেট দিয়েছি। বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই বাকিরা কথা বলে না তো? হ্যাঁ ওকে, আচ্ছা। তারপর অর্পিতা, তুমি বুঝছো? অর্পিতার রুম, ইশরাত, ইভা? বুঝছি। ওকে। জি বুঝেছি। ফিউচার ইনডিফিনিটে আসো। ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যৎ কোনো কাজ ঘটাবে এরকম বোঝাতে ফিউচার ইনডিফিনিট। এটা আমরা জানি, আই উইল ফোন ওয়েন আই গেট দ্য নিউজ। কিন্তু ঘটনা হচ্ছে যখন তোমার একই সাথে ফিউচার ইনডিফিনিটও থাকবে আবার প্রেজেন্টও থাকবে। যেমন দেখো এটার বাংলাটা পড়ো, যে আই উইল ফোন ইউ, আমি তোমাকে কল করব যখন আমি নিউজ পাবো। তো চিন্তা করো ব্যাপারটা, যে নিউজ না পাইলে কি সে তোমাকে কল করতে পারবে? না। না না। না। দাও, আগে আমি নিউজটা পাবো তারপরে তোমাকে কল দিব, ঠিক না? হুম। হ্যাঁ হ্যাঁ, তখন পরের ঘটনাটা কার সাথে হচ্ছে, নিউজ পাওয়াটা না ফোন দেওয়াটা? ফোন দেওয়াটা। ফোন দেওয়াটা। দ্যাটস ওয়াই আই উইল ফোন হইছে। বুঝছি? ইজি না?
পারবো? জি পারবো। গ্রেট। ওকে। আর ফিউচার পারফেক্ট হচ্ছে যে ভবিষ্যতের কোনোটা মধ্যে যদি নির্দিষ্ট কাজ শেষ হয়ে থাকে, যেমন বাই 2010 আমি 2010 সালের মধ্যে আমি 15 বছর হয়ে যাবে আমার কাজ করার, তখন তুমি বলবা বাই হ্যাঁ 2010 আই উইল হ্যাভ ওয়ার্ক ফর দিস ফার্ম 15 ইয়ার্স। ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যদি আগে শেষ হয়ে যায় বোঝায়, তাইলে ফিউচার পারফেক্ট হবে। যেমন উই শেল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কাম, সে আসার আগেই আমরা কাজ শেষ করে থাকবো বুঝাইলে তখন সেটা ফিউচার পারফেক্ট হয়ে যায়। বুঝছি বাবারা? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই ছিল আমাদের মূলত টেন্সের ব্যাপারগুলো। ফিউচার আমরা একটানে বলে দিলাম যে প্রেজেন্ট কখন হয়, পাস্ট কখন হয়, ফিউচার কখন হয়। ঠিক আছে, এখানে এখন তোমাদের একটা জিনিস আমি দেখাই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 8.15 এ জুম ইন করে নিতে পারো তোমরা। এই যে 8.15 এ একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি দি টেন্স মার্কার্স। কি বলি? কি বলি এটাকে আমরা? টেন্স মার্কার্স। এক্স্যাক্টলি, টেন্স মার্কার। টেন্স মার্কারটা কি? এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই ছকটা আমি তোমাদের জন্য, এগুলা বই টয়ে পাবা না, এগুলা তোমাদের জন্য আমি একদম ইজি করে লেকচার শিট আকারে নিয়ে আসছি। না, যেটা হচ্ছে এরকম যে তুমি একটা সেন্টেন্সে, আমি তোমার যতই নিয়ম টিয়ম পড়ায় লাই, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি একটা সেন্টেন্সে একটা মার্কার দেখেই কিন্তু তুমি বুঝবা যে এটা আসলে কেমন টেন্স। যেমন তুমি যদি অলওয়েজ দেখো, তুমি যদি কি দেখো অলওয়েজ। অলওয়েজ, তাহলে এটা অলওয়েজ ডেফিনেটলি এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এক্স্যাক্টলি এটা। তারপর তুমি যদি এট দিস মোমেন্ট দেখো, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি যদি জাস্ট নাও দেখো, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তুমি যদি লাস্ট নাইট দেখো, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তুমি যদি নেক্সট উইক দেখো, তাহলে এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। আর তুমি যদি বাই দিস টাইম দেখে থাকো, তাহলে এটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট। এক্স্যাক্টলি। সো দিস ইজ ওয়্যার উই গো। এই ছকটা তোমার জন্য সব পুরো টেন্স কে একসাথে নিয়ে আসলো না? মানে এতক্ষণ যা হ্যাঁ করছি এটার একটা সামারি না এই এই ছকটা? জি। সবটা আরেকবার দিলে ভালো হয়, স্ক্রিনশট নিব। আরে এই লেকচার শিটই তোমাকে আমি দিয়ে দিব, এই লেকচার শিটই তো তোমাকে দিয়ে দিব আমি। তো এই হচ্ছে ঘটনা। তো এই কারণে আমরা করি কি, আমরা ওই যে বাংলাতেও যেমন করছি না, ব্যাপারটারে একটা ডায়াগ্রামে নিয়ে আসি, বা আমরা একটা হচ্ছে মানে টেকনিকে নিয়ে আসি, সেম ইংলিশেও এগুলো সব টেকনিক করা তোমার ওকে। জন্য। তো তুমি এখন যখন প্যাসেজের মধ্যে এরকম ওয়ার্ড দেখবা, তাহলে তো তুমি বুঝবা যে তোমার কোন টেন্সটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? বুঝছো আমার কথাটা? জি দাদা। জি বুঝেছি। ওকে। তো এখন এটারই আমরা এখানে নিচে দিয়ে দিছি যে হচ্ছে দুটি বর্তমান ঘটনা, মানে সেন্টেন্সে অলরেডি জাস্ট থাকলে এই সবগুলো এখানে, ইয়েস্টারডে অ্যাগো থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, এই সবগুলো এখানে বর্ণনা করা আছে অলরেডি। তোমরা জাস্ট এই ওইটা অনুযায়ী এটা পড়ে ফেললো, তাহলে তুমি বুঝে যাবা যে মানে উপরের গুলাই আমরা নিচে এখানে বর্ণনা করে দিছি। বুঝা গেছে ব্যাপারটা? মানে এই পুরা ছকটা। হ্যালো, শুনতেছি জি নাকি শুনছি না? বুঝেছি। হ্যাঁ হুম। তো এই জি শুনতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে। তারপরে আর এখানে কিছু ওগুলো ছাড়া কিছু নিয়ম আছে, এটা আমি এখন বলে দেই। এই যে 8.23 পর্যন্ত হচ্ছে ওই ছকটাকে আমরা বুঝাইছি। 8.24 এ দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে বলো কি থাকলে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। হ্যাঁ, থাকলে এগুলা ভার্বের পাস্ট টেন্স হয়। ভার্বের কোন টেন্স হয়?
past tense. ঠিক আছে, এটা ভার্বের পাস্ট টেন্স হয়, যেমন ইটস টাইম ইউ রিয়েলাইজড। ঠিক আছে, এগুলো তো আমরা পড়েছি, পড়ে নাই? জি পড়েছি। হ্যাঁ সিনসেরটা অলরেডি আমরা একবার পড়েছি। তারপরে এখানে চলে আসো, এই নিয়মটা 8.26 নিয়মটা না খুবই ইম্পর্টেন্ট। যেমন সেন্টেন্সে যদি তোমার মাইন্ড থাকে, ক্যান নট হেল্প থাকে, কুড নট হেল্প থাকে, উইথ এ ভিউ টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকে, বি ইউজ টু, গেট ইউজ টু, এই ওয়ার্ড গুলা যদি থাকে, বুঝা গেছে? কি কি থাকে আরেকবার বলো তো আমার সাথে। 1 নাম্বার কি? could not Mind তারপর could help cannot mind help, could not help, with a view to, look forward to, be used to, get used to, oath. এগুলার পরে যে ভার্বটা আসবে তার সাথে চক্ষু বন্ধ করে আইএনজি দিবা, মানে আল্লাহর কসম করে তুমি আইএনজি লিখে দিবে। ঠিক আছে, মানে এগুলার সাথে ing এটা এগুলো থাকবে এগুলার পরে ভার্ব আসলেই আইএনজি, কোনো কিছু দেখা নাই, এগুলার পরে আসলেই ভার্ব কি হবে? ing ing হবে। যেমন এই যে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং, টু এর পরে তো আমরা জানি আইএনজি হয় না, তাও আমরা এখানে আইএনজি দিব। এইটাই হচ্ছে নিয়ম, যে এইগুলার পরে সব সময় কি হবে? ভার্ব ing হবে। এক্স্যাক্টলি, ভার্ব আইএনজি হবে। তারপরে 8.27 প্রিপজিশনের পরে ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা পড়েছি না, যে মাই ফাদার ইনসিস্ট অন ইউজিং, যে জি প্রিপজিশনের। পড়েছি। হ্যাঁ, তো এটা আমরা পড়েছি। তারপর ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ এর পরে ভার্ব আসলে তার সাথেও আইএনজি হবে, যে ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ এর পরে আসলে চক্ষু বন্ধ করে আমরা তাকে কি দিব? আইএনজি দিব। বলো কি দিব? ing দিব। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমরা ing আইএনজি দিব কয়টা পাইলাম দেখো? 8.26, 8.27, 8.28, এই সবগুলোতে তিনটা। আমরা আইএনজি পাবো। ঠিক আছে, ওকে। 8.29 এ চলে আসো, লেস্ট থাকলে বলো কি থাকলে? লেস্ট থাকলে আমরা ডিরেক্ট শুড আচ্ছা দিব। মাইনে নিতেছি লেস্ট থাকলে কি দিব? should এক্স্যাক্টলি, should যেমন ফুড দিব। হ্যাঁ, ran first lest he should miss the train, সে তার তাড়াতাড়ি দৌড়ানো উচিত, নতুবা সে ট্রেন মিস করবে। অনেকে করে কি, লেস্ট দেওয়ার পরে আবার শুডন্ট দেয়, এটা ভুল। লেস্ট দেওয়ার পরে শুডন্ট দেওয়া যাবে না, কারণ লেস্ট মানেই নেগেটিভ। লেস্ট এটা মানেই নেগেটিভ। হ্যাঁ, লেস্ট মানেই নেগেটিভ, এরপরে তুমি শুডন্ট দিতে পারবো না। সেম গোজ ফর এগুলা, এই যে নো সুনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই তিনটাই তোমাকে নেগেটিভ সেন্স দেয়। তিনটা তোমাকে কি সেন্স দেয়? নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ সেন্স দেয়। নেগেটিভ সেন্স হ্যাঁ, যেমন নো সুনারের পরে হবে দেন, নো সুনারের পরে কি হবে বাবারা? দেন হবে। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। হ্যাঁ, হার্ডলি হ্যাড, আর হার্ডলির পরে হচ্ছে বিফোর হবে, হার্ডলির পরে কি হবে? বিফোর। এক্স্যাক্টলি। আর স্কেয়ারসলির পরে হোয়েন হবে, স্কেয়ারসলির পরে কি হবে? হোয়েন হবে। হোয়েন হবে। ঠিক আছে, এবং এই চারোটাই, এই লেস্ট, হার্ডলি, স্কেয়ারসলি, নো সুনার, এই চারোটাই কি কি সেন্স প্রকাশ করে? নেগেটিভ সেন্স। এক্স্যাক্টলি। আর লাস্টে কি আছে আমরা হার্ডলি দেখি। হেডের পরে কি দেন হয় না? হার্ডলি, আমি বুঝিনি, আরেকবার একটু বলো। হার্ডলি হেডের পরে কি দেন হয় না? আচ্ছা, হার্ডলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এর মানে কি? হার্ডলি হ্যাড মানে হচ্ছে, বা নো সুনারের মানে হচ্ছে, যে আমরা যখন মানে কোনো কিছু জিনিস না পারতেই বুঝাই, ঠিক না? শুনতেছি নাকি শুনতেছি না? হ্যালো, নো সুনার এবং হার্ডলি হচ্ছে যখন আমরা কোনো কিছু না পারতেই ব্যবহার করি। নো সুনারের পরে সবসময় দেন হবে, স্কেয়ারসলির পরে সবসময় ওয়েন হবে। হার্ডলি হচ্ছে একমাত্র লিবার্টি দেয় আমাদের, সে ওয়েনও নেয়, সে বিফোরও নেয়, সে দেনও নেয়। কি কি বললাম, কি কি নেয়? before then when ওয়েন। এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর।
কোন কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে। যেমন তুমি যখন এখানে লিখতেছো যে হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ বিফোর উই গট ডাউন, ঠিক আছে, আমরা ট্রেনটা নামতে না নামতেই আমরা মানে ট্রেনটা থামতে না থামতেই আমরা নেমে পড়লাম, ঠিক আছে, শুনতেছি? হ্যালো, জি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে বুঝতে পেরেছি। হুম, তো এটা হচ্ছে বিফোর বলছি। এবং তখন তুমি আমাকে বলতে পারো যে তাইলে দাদা দেন কখন হয়। এখানে যখন দেখো আমরা হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ দেন উই গট ডাউন, এটাও কারেক্ট। ওয়েন তুমি তখন দিবা যখন দুইটা সময়ের কথাটা বোঝায়। এখানে ট্রেন থামার সাথে কি সময়ের সম্পর্কিত আছে? ট্রেন থামার সাথে কিন্তু সময় সম্পর্কিত নাই। যদি এরকম হইতো যে তুমি অফিসে টাইম মতন পৌঁছাইতে পারবা না, তখন আমরা ওয়েন ব্যবহার করাটা এপ্রোপ্রিয়েট বেশি হইতো। আর যখন দুইটা ঘটনার মধ্যে তুমি তুলনা করতেছো তখন তুমি দেন বা বিফোর দিবা। বুঝছি না বুঝাইতে পারি নাই আমি? জি বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু নো সুনারের ক্ষেত্রে আবার এই কাজ করো না, নো সুনার দেনই নিবে, স্কার্সলি ওয়েনই নিবে, ঠিক আছে। এই দুইটার ক্ষেত্রে আলাদা করো না, এই দুইটা কিন্তু তাদের পার্টনার অলরেডি আছে, ঠিক তার আছে। মানে কি এখানে কি সেকেন্ড সেন্টেন্সটার ক্ষেত্রে কি দেন উই গট ডাউন দিতে পারতাম আমরা? হ্যাঁ পারতাম, অবশ্যই পারতাম। এখন ইয়াতে নাই, অপশনে নাই। এই দেখো অপশনে হচ্ছে ওয়েন উই গট ডাউন আছে, এই কারণে দেই নাই। এখন তুমি আমারে বলতে পারো যে দাদা অপশনে তো দেন উই গট ডাউন আছে, আপনি কেন দেন নাই? বিফোরটা আমার কাছে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। বিফোর যদি না থাকতো তাহলে আমি অবশ্যই দেনে যেতাম, ঠিক আছে। ওকে। ওকে, এই হ্যাভ হ্যাজ হ্যাভিং টু বি এগুলার পাস্ট পার্টিসিপল হয় যে যদি এগুলা থাকে তাইলে হচ্ছে পাস্ট পার্টিসিপল করব, এটা তো আমরা জানি না। হ্যাভ হ্যাজ থাকলে আমরা পাস্ট পার্টিসিপল করি, এটা তো আমরা জানি, জানি কি না? জি জানি। হ্যাঁ জানি কোনো জানি। সিম্পল সেন্টেন্সে যদি মূল ভার্বের পরে ব্র্যাকেটে ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন তুমি যদি এক সময় হি গেভ আপ দাও, একবার ভার্ব আসো, তারপরে আমরা আবার ভার্ব আসলে তাকে আইএনজি দেই। যেমন হি গেভ আপ প্লেইং ফুটবল। আইনজি করি। আর এই ভার্ব গুলার পরে এই যে এফোর্ট থেকে উইশ, এগুলা খেয়াল করো, এগুলো আমি অনেক খুঁজে খুঁজে লিখে দিছি। এফোর্ট থেকে উইশ পর্যন্ত যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলার পরে সবসময় টু প্লাস ভার্ব হবে। বলো কি হবে? টু প্লাস ভার্ব হ্যাঁ, ওয়ান। যেমন যেমন আই এগ্রি টু ম্যারি ইউ, তারপরে আমি বললাম আই কন্টিনিউ টু প্লে দ্য গেম, ইট হ্যাপেন টু বি হিয়ার, ইট হ্যাপেন্স টু বি হিয়ার। তো এইগুলোর পরে সবসময় টু প্লাস ভার্ব হয়, এগুলা মুখস্থ রাখবা। আর এই নিচের এগুলোর ক্ষেত্রে কেন ভার্বাঞ্জি দেওয়া গেল না? এগুলা কেন ভার্বাঞ্জি দেওয়া গেল না? এগুলা মূলত ইনফিনিটিভ নেয়, এরা মূলত ইনফিনিটিভ নেয়, এরা পার্টিসিপল নেয় না। এখন আমাদের তাহলে ইনফিনিটিভ আর পার্টিসিপল বুঝাইতে হবে, ঠিক আছে, এটা আমরা পরের ক্লাসে করতে পারি। এতগুলো কিভাবে মনে রাখবো? বুঝি নাই, আবার বলো। এতগুলা কিভাবে মুখস্থ রাখবো? মানে কি কিভাবে মনে উদ্দেশ্য রাখবো? বোঝাচ্ছে? হ্যাঁ। এতগুলা মুখস্থ রাখবো বলতে এতগুলা তোমার যাতে ইজি মুখস্থ রাখা যায়, দ্যাটস ওয়াই আমি এখানে লিস্ট কইরা নিয়ে আসছি, না তুমি খুঁজে খুঁজে কেমনে পাইতা। এন্ড এই লিস্টের মধ্যে থেকে তো একটু জিনিস তোমার মনেই রাখতে হবে। মানে সোজা হিসাব বুঝাও, তোমার যদি বলে আমার এই কাজটা করতে ভালো লাগে, বলো আমি কি বলছি? বাংলা কি বলছি আমি, বলো তো তাড়াতাড়ি বুঝতেছি বলো। না। আমার কাজটা করতে ভাল লাগে, ঠিক না? তুমি এই একটা বাংলা বললে। হ্যাঁ তো এটার ইংলিশ দেখো, যখন তুমি খেয়াল করে দেখো, যখন তুমি এনজয় দিয়ে লিখবা, যখন তুমি কি দিয়ে লিখবা, তাড়াতাড়ি রিপ্লাই করো, ইটস এনজয়। 36। হ্যাঁ, এনজয় দিয়ে লিখবা, তখন তুমি বলবা আই এনজয় ডুইং দিস। তুমি কি বলবা? আই এনজয় ডুইং দিস। এক্স্যাক্টলি। বাট যখন তুমি এই লাভ দিয়ে লিখবা, তো কি দিয়ে লিখবা? লাভ। হ্যাঁ, লাভ দিয়ে লিখবা, তখন হবে আই লাভ টু ডু দিস। ডিফারেন্স বুঝতে তার পারছো? মানে কি টু প্লাস ভার্ব দিয়ে কি উদ্দেশ্য বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝায়, কাজ করা বোঝায়, যে কোনো জিনিস বুঝাইতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে এটা এই ভার্বের পরে তুমি টু প্লাস ভার্ব দিবা,
আর নিচের গুলার পরে তুমি আইএনজি দিবা। নিচের আছে? যে ভার্ব আইএনজি ওটা কি মানে সক্রিয় সাবজেক্ট হলে ভার্বের সাথে আইএনজি দিব? হ্যাঁ, এই ভার্বের পরে এক্স্যাক্টলি আইএনজি দিবা। যদি সক্রিয়, মানে সক্রিয় বলতে বাংলা বেশি বলে ফেলছো, অ্যাক্টিভ ভার্বের কথা বলতেছো মনে হয়, ঠিক না? জি জি জি। হ্যাঁ হ্যাঁ, সক্রিয়, আচ্ছা ভালো লাগছে। তো এই হচ্ছে 8.32 বুঝছি এটা। তাহলে আমার দুইটা পয়েন্ট আছে, স্ট্রং ভার্ব বললেন। তাড়াতাড়ি পড়ে ফেলি। তো পরে আসো মেক, হিয়ার, লেট, নিড, হ্যাঁ, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার ইত্যাদি ভার্বের পরে টু থাকে না। এগুলার ভার্বের পরে টু থাকে না, এগুলা মূলত পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যাদের পরে তারা টু নেয় না। ঠিক আছে, মেক, হিয়ার, লেট, নিড, ডেয়ার এগুলোর পরে টু থাকবে না। যেমন আমি যদি এরকম বলি আমি তাকে কাজটা করতে বাধ্য করলাম, তাহলে আমি বলবো আই মেক হিম ডু দা ওয়ার্ক, আমি বলবো না আই মেক হিম টু ডু দা ওয়ার্ক। বুঝছি না বুঝি নাই? বুঝিনি, এটা আবার বলেন। মেক, হিয়ার, লেট, নিড, ডেয়ার এই ভার্বগুলো যদি হ্যাঁ, থাকে তাহলে এই ভার্বের পূর্বে যদি টু থাকে এটা আমরা সরায় ফেলবো। যেমন আই হার্ড দ্য বেবি, আমি শুনতে পেলাম বাচ্চাটাকে ক্রাই ফর হিজ ফুড, টু ক্রাই দিব না, টু ক্রাই দিব না। এই ভার্বগুলো থাকলে তুমি টু ব্যবহার করবা না। এই ভার্বগুলো থাকলে কি ব্যবহার করবা না? টু ব্যবহার করব না। এক্স্যাক্টলি। বুঝছি না বুঝি নাই? হ্যালো? জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, লাস্ট ওয়ান পজিটিভ ভার্ব। নিজে না করিয়ে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য আমরা ইত্যাদি পজিটিভ ভার্ব ব্যবহার করি। যেমন বাংলায় আমরা পড়েছিলাম প্রযোজক ক্রিয়া। জি পড়েছি। হ্যাঁ, এই প্রযোজক ক্রিয়াটাই হচ্ছে এটা, যে নিজে না করিয়ে আরেকজনকে কাজ করানো। যেমন আমি চুল কাটতে যাচ্ছি, এর ইংরেজি আই এম গোয়িং টু কাট মাই হেয়ার, এটা লিখলে ভুল হবে কারণ তখন নিজেকে নাপিত বলা হবে। শুদ্ধ ইংরেজি হবে আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার হেয়ার কাট নিতে যাচ্ছি, এটা হচ্ছে শুদ্ধ ইংলিশ। বুঝছি? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ। তো এই আই গট মাই কার রিপেয়ার্ড, আমি আমার কার রিপেয়ার করেছি। তো এগুলা হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব নাম সম্পর্কে আমাদের টোটাল একটা লেকচার শিট আছে, আমরা এখানে পড়াইতে চাই না এটা। পজিটিভ ভার্বের আমাদের লেকচার শিট আছে সে ফর এইরকম, দেখাই তোমাদের। এই হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের লেকচার শিট, দেখা গেছে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব নিয়ে আমাদের টোটাল একটা বড় লেকচার শিট আছে, আমরা ওইটাতে পজিটিভ ভার্ব পড়বো, আমরা এখানে ছোট করে পড়বো না। ঠিক আছে? এই রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস মোট কয়টা? এই যে এখানে 8.34 পর্যন্ত আছে, আর আমরা তারপরের দিন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, কারণ আমরা নিচে লিখে দিছি দেখো, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে আরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস, কন্ডিশনাল এগুলো পড়তে হয়। তো আমরা পরের ক্লাসে পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে এটা পড়বো পরের ক্লাসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস। মানে জিনিসটা হচ্ছে বুঝি নাই। আচ্ছা যাই হোক, আমি বলে দেই আজকের ক্লাসে পড়াশোনা বেশি হয়েছে, মানে এই কারণে মাথা মনে একটু জ্যাম ধরে গেছে সবাই, ঠিক না? আর আমাদের রেগুলার ক্লাসের সময় কি সপ্তাহে